আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতাদের বৈঠক। মোদির বিরোধিতা করে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, ভিডিও বার্তায় বাবুনগরী। করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দুদিন পার হলেই হবেন শঙ্কামুক্ত, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং করোনাকালেও ছাড় মিলছে না, ব্যাংকের ঋণের টাকা পরিশোধে ব্যর্থ স্বল্প আয়ের মানুষদের যেতে হচ্ছে জেলে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখতে হবে। এ সময় কৃষিভিত্তিক অর্থনীতি গড়তে সরকার বিশেষ নজর দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাসের কারণে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে ভিডিও বার্তায় সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কৃষি উন্নয়নে নেয়া সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, কৃষি অর্থনীতির পাশাপাশি শিল্পক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সরকার। আমরা চাচ্ছি আমাদের দেশের কৃষিটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এবং কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্প দিকে বিশেষ নজর দিয়েছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় বিশেষ বরাদ্দের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি এবং আমরা সেই সহায়তা দিয়ে যাচ্ছি। এবারেও যেমন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক তারাও সে ধরনের সহযোগিতা পাবেন, তার জন্য একটা থোক বরাদ্দ আমরা রেখে দিচ্ছি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আবারও স্বাস্থ্যবিধির কথা স্মরণ করিয়ে দেন তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, গার্গেল করা, ভাপ নেওয়া এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন এবং এই করোনা ভাইরাসের হাত থেকে যেন দেশ ও জাতি মুক্তি পায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করেন যেন বাংলাদেশ এই মহা দুর্যোগ থেকে যেন দ্রুত মুক্তি পেতে পারে। যেখানে বেশি জনসমাগম হয় সেসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেন শেখ হাসিনা। সুস্থ আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ, খোদা হাফেজ। করোনা ভাইরাস ও এর উপসর্গে দেশে বিভিন্ন স্থানে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। 1556টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও 347 জনের শরীরে। চট্টগ্রামে সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে নগর এলাকার 263 জন এবং উপজেলা পর্যায়ে 84 জন রয়েছে। এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে মারা গেছেন আরও 2 জন। নতুন আক্রান্ত হয়েছেন 78 জন। জেলা সিভিল সার্জন জানান, মৃত দুজনের বয়সই 60 বছরের বেশি। গত 24 ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভে 1 জন ও করোনা উপসর্গে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। বিভাগের 6 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 136 জন। গতকাল করোনা ভাইরাসে সারা দেশে একদিনে 112 জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। দেশের সর্বাত্মক লকডাউনে 7ম দিন চলছে আজ। লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া প্রধান সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে নানা প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা করে অনেককে বের হতে দেখা যাচ্ছে।
দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকায় রয়েছেন সহকর্মী একরামুল হক সায়েম। কথা বলছি তার সঙ্গে। সায়েম, লকডাউন বাস্তবায়নে আজ পুলিশি তৎপরতা কেমন দেখছেন? শারমিন, পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে যেমনটি আপনি সংবাদে জানিয়েছেন, কিন্তু আজকে কিন্তু সড়কে আমরা কয়েকদিনের তুলনায় যানবাহনের চাপ একটু বেশি দেখছি। আমি বিজয় সরণি মোড়ে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যানবাহনের অবস্থা দেখে মনে হচ্ছে না যে দেশে আসলে লকডাউন চলছে। বিশেষ করে এই সময়ে যারা বের হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা প্রয়োজনে বের হয়েছে না, অনেকে জরুরি যে সেবা সংস্থাগুলো রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কাজ করেন, এবং তারা বলছেন যে বেশিরভাগই অফিসগামী লোকজন বের হয়েছেন এবং বেশিরভাগ ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল এবং পণ্য পরিবহনের গাড়ি রয়েছে। এবং এখানে গাড়ির এত চাপ রয়েছে, আসলে পুলিশ তৎপরতা চালিয়েও প্রত্যেকটি গাড়ি চেক করা কিংবা যাত্রীদের যাচাই বাছাই করা ঠিক সম্ভব হয়ে উঠছে না, যেটা গত কয়েকদিন ছিল। এত পর্যাপ্ত গাড়ি সবার আসলে চেক করতে গেলে এখানে জ্যামের তৈরি হবে। তারপরেও কিন্তু কিছুক্ষণ পরপরই সিগন্যাল দিতে হচ্ছে পুলিশকে। এই বিজয় সরণির মতোই আমরা অন্যান্য সড়কও দেখেছি যে আজকে বেশ গাড়ির চাপ রয়েছে। এবং আপনি জানেন যে প্রথম দফা লকডাউন আগামীকাল শেষ হচ্ছে, এরপর দ্বিতীয় দফা আবার লকডাউন শুরু হচ্ছে। এবং এই লকডাউনটি যদি কঠোরভাবে বাস্তবায়ন না হয় তাহলে করোনা সংক্রমণ প্রতিরোধের যেই কথা বলা হচ্ছে সেটি হয়তো সেইভাবে সেই উদ্যোগটি সফল হবে না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং অনেকে বলছেন যে আরও তৎপরভাবে এই লকডাউন বাস্তবায়ন করতে হবে। আমরা বিভিন্ন আবাসিক এলাকায় গিয়েছি, অলিগলিগুলোতেও গিয়েছি, সেগুলোতেও সকাল থেকে মানুষের বের হওয়ার প্রবণতা আমরা দেখেছি এবং বেলা বাড়ার সাথে সাথে সেখানে সমাগমও বাড়ছে এবং অনেকের মুখে মাস্ক থাকলেও কারো কারো মধ্যে এই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আমরা দেখেছি। শারমিন। সায়েম, আপনাকে ধন্যবাদ। নিজের পরিচয় দেওয়ার পরও রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডে ডক্টর সৈয়দা শওকত জেরির আইডি কার্ড দেখতে চাওয়া পুলিশ ও ম্যাজিস্ট্রেটের আচরণ শিষ্টাচার বহির্ভূত বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। সোমবার রাতে এক অনলাইন আলোচনায় তারা এই অভিযোগ করেন। এ সময় তারা বলেন, সৈয়দা শওকত জেরির চিকিৎসক পরিচয় নিশ্চিত হওয়ার অনেক বিষয় ছিল, তারপরও তাকে রাস্তায় দাঁড় করিয়ে হয়রানি করার কোনো যুক্তি নেই। এ সময় একজন চিকিৎসক বলেন, ডক্টর সৈয়দা শওকত জেরি নিজেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়েছেন, কিন্তু ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন মুক্তিযোদ্ধার পরিচয় দেয়া সবাই মুক্তিযোদ্ধার সন্তান কিনা তা যাচাই করার দাবি জানান ওই চিকিৎসক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডক্টর আব্দুল নূর তুষার। সব গাড়ি চলে যাচ্ছে, তারা থামাচ্ছে না। যেখানে সম্প্রতি হেফাজতে ইসলামের নেতাদের গ্রেফতার করার কারণে সংগঠনটির শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেছেন। সোমবার রাত 10টার দিকে হেফাজতের নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফিজি, মহাসচিব নুরুল ইসলাম জিহাদি সহ অন্তত 10 শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় যান। প্রায় 1 ঘণ্টা পর তারা বাসা থেকে বের হয়ে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কিছু বলতে রাজি হয়নি হেফাজতের শীর্ষ নেতারা। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের কোনো সংঘাতে না জড়াতে আহ্বান জানিয়েছেন সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী। গতরাতে ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানোর পাশাপাশি গ্রেফতার হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে রবিবার গ্রেফতারের পর বাবুনগরী এই ভিডিও বার্তা দিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। এসব ঘটনাকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে বাবুনগরী দাবি করে, ওই দিন তাদের কোনো কর্মসূচি ছিল না, সেগুলোতে তাদের কমান্ড ছিল না। এমনি কিছু কিছু বক্তারা বক্তৃতায় কিছু বললেও কিন্তু মোদী আসার ব্যাপারে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না। এই হলো হেফাজতের অবস্থান। হেফাজত শান্তি শৃঙ্খলা চায়, অশান্তি চায় না। কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়।
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আগামী দুদিন পার হলে তিনি শঙ্কামুক্ত হবেন। মঙ্গলবার রাতে গুলশানের বাসভবনে প্রায় 1.5 ঘণ্টা বেগম জিয়ার রুটিন চেকআপ শেষে তার চিকিৎসক অধ্যাপক ডক্টর AZF জাহিদ হোসেন কথা জানান। গত ভোর 6টা থেকে এখন বাজে রাত্র 11:30 পৌনে 12টা এই পর্যন্ত সময়ের মধ্যে ওনার কোনো ধরনের জ্বর আসেনি। এটা একটা ভালো দিক। ওনার সিচুয়েশন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছে। ওনার চিকিৎসা যেভাবে চলছে উনি একটি স্থিতিশীল পর্যায়ে আছে। ব্যাংকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হাজারো মানুষ। আবার অল্প টাকা ঋণের দায়ে জেলে যেতে হচ্ছে নিরীহ ও সাধারণ মানুষকে। করোনাকালেও কোনো ছাড় মিলছে না তাদের। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। 2012 সালে ব্যক্তিগত কারণে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে 4.5 লাখ টাকা ঋণ নিয়েছিলেন মামুনুর রহমান। প্রথম 2 বছরে কিস্তিতে পরিশোধ করেছিলেন 1,35,000 টাকা। ব্যাংক দাবি করছে এখনও তার বকেয়া ঋণের পরিমাণ 11,48,000 টাকা। ব্যক্তিগত নানা সমস্যার কারণে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় মামলা করে ব্যাংক। এই মামলায় জেলেও যেতে হয় তাকে। সম্প্রতি আরও 2,10,000 টাকা পরিশোধ করে জামিন নেন মামুনুর রহমান। ব্যাংকের এই মামলায় মামুনুর রহমান জামিনে থাকলেও করোনা লকডাউনের মধ্যেই ঋণের জামিনদার তার সাবেক স্ত্রীকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। আমার জামিনদারকে যেদিন অ্যারেস্ট করে তার আগের দিন সন্ধ্যার সময় আমার সাথে তাদের কথা হয়। আমি বলছি ভাই আমি টাকা দিব, আমি কি এখন তো লকডাউন চলছে, আমি কি লকডাউনের মধ্যে টাকা দিব না লকডাউনটা খুললে আমি টাকা দেবো। আমাকে জানানো হলো তারা ম্যানেজারের সাথে কথা বলে আমাকে জানাবে। এমন অবস্থা ঠিক তার পরের দিন সকাল 9টার সময় আমার জমিদারের বাসায় যেয়ে তাকে গ্রেপ্তার করা। তবে পুলিশ বলছে কেবলমাত্র আদালতের আদেশ পালন করেছেন তারা। আমাদের কাজ হচ্ছে এই ওয়ারেন্টের আসামিদেরকে গ্রেপ্তার করে বা তামিল করে আমরা সেটাকে সংশ্লিষ্ট আদালতকে আমাদেরকে জানানো এবং সেখানে পৌঁছানো। আমরা আমাদের কাছ থেকে যেই কাজটুকু সেটুকু আমরা করেছি। করোনাকালে যখন জীবন জীবিকা চরম সংকটে, এই সময় ঋণের কিস্তি পরিশোধ করাও ঋণ গ্রহীতার জন্যও বেশ কঠিন। তারপরেও ঋণ আদায়ের জন্য কেন এই চাপ? তবে এই বিষয়ে বেশি কিছু বলতে রাজি নন ব্যাংকটির ঋণ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা। এটা তো আমাদের হাতে না, এটা টোটালি অর্থ ঋণ আদালত 3 এবং থানার ব্যাপার। জি কথা বলছেন, ওইদিকে খোঁজ দিলে আপনারা ওদের প্রসেসটা সম্পর্কে ভালো জানতে পারবেন। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করা হলে করোনা পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা আগের 2টি সার্কুলারের কথা তুলে ধরেন মুখপাত্র। আমরা তো পুরো বছরটাই তো আমরা করোনার সময় কেউ যদি টাকা দিতে না পারে সেই ক্ষেত্রে আমরা এক্সাম্পশন দিয়েছি না। জি স্যার, সেই নির্দেশনা অনুযায়ী তো চলবে, ব্যাংকগুলো সেই অনুযায়ী সেই নির্দেশনা পরিপালন করবে। তবে এই বিষয়ে সাধারণ মানুষের ক্ষোভ, যেখানে হাজার কোটি টাকা লুট করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ঋণ খেলাপিরা, তখন কেবলমাত্র জামিনদার হওয়ার অপরাধে লকডাউনের মধ্যেও একজন নারীকে গ্রেফতার করে কারাগারে পাঠানোটা খুবই দুঃখজনক। যে লোন নিছে তার অবস্থাটা কি, সেই অবস্থাটা বিবেচনা করার পরে তো ব্যাংকের আগানো উচিত। দেশে যে প্যান্ডেমিক সিচুয়েশনে আছে, আমি রিকোয়েস্ট করব প্রতিটা ব্যাংকে যাতে একটা মার্সিফুল সিচুয়েশনে থাকে। করোনা পরিস্থিতিতে ছোট ছোট ঋণ গ্রাহকদের বিষয়ে ঋণ আদায়ে ব্যাংকগুলোর আরও মানবিক হওয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। অনেকগুলোই কিন্তু ইনস্টলমেন্ট যাদের ডিউ হয়ে গেছে, আউটস্ট্যান্ডিং ওভার ডিউ হয়ে গেছে, এগুলোর ব্যাপারে যেমন কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এটা নির্দেশনা আছে। এটা প্যান্ডেমিকের কারণ দেখায়, তো সেক্ষেত্রে যারা করতেছে এটা তো অমানবিক তো অবশ্যই। মামলার আগে ঋণ গ্রাহকদের সাথে সালিসির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শও তুলে ধরেছেন অনেক অর্থনীতিবিদ। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। লিচুর গাছে একটি আম আকৃতির ফল দেখা দেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁওয়ে। সদর উপজেলার ছোটবালিয়া সিঙ্গিয়া গ্রামের কলোনি পাড়ার আব্দুর রহমানের একটি লিচুর গাছে দেখা যায় আমের মতো দেখতে ফলটি। খবর পেয়ে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, গ্রাফটিং বা কলম ছাড়া একই গাছে ভিন্ন প্রজাতির 2টি ফল ধরা সম্ভব নয়। তবে সংগ্রহ করে নমুনা গবেষণা করে শীঘ্রই এই রহস্য উন্মোচন হবে বলেও জানান তারা।
ডালে 4টা, নিচে আছে 16টা। সব সময় তো আমরা গাছের তলে যাই দেখি না। গাছের আমাই না রাখা দিয়া বা ট্যাপ দিয়া কোনোভাবে জোড়া জয়েন করছে নাকি? পরে আমি অনেকক্ষণ করে হাতা কথা দেখলাম যে না কোনো জয়েন নেই। একটা অরিজিনাল যেভাবে আম লাগানো সেভাবেই আম লাগাচ্ছে। লিচু গাছে একটি আম ধরেছে। বিষয়টি অস্বাভাবিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি যে এটা আসলে একটি অসম্ভব ঘটনা, কারণ লিচু এবং আম দুইটি ভিন্ন পরিবারের সদস্য। ইভ্যালি ইফতার সংবাদ। করোনায় কঠোর লকডাউনে বদলে যাওয়া জীবনযাত্রার প্রভাব পড়েছে রাজধানীর ইফতার বাজারে। সংক্রমণ থেকে বাঁচতে বেইলি রোড সহ নগরীর বিভিন্ন দোকানে অনলাইনে ইফতারের অর্ডার করছেন নগরবাসী। আবার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বিভিন্ন বাজার থেকে ইফতার কেনায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আপেল মাহমুদের আরেকটি রিপোর্ট। স্যার পাটা ফুড থেকে বলছিলাম স্যার। লকডাউনে বাইরে বের হওয়ার ঝামেলা এড়াতে অনলাইনেই পছন্দের ইফতার আইটেম অর্ডার করছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছে যাচ্ছে সেই সব খাবার। ভালোই সুবিধা হয়, এতে মনে করেন চট করে কিছু করা যায় বা অর্ডার দিলে প্রায় আমরা যত দ্রুত চাই তত দ্রুতই চলে আসে এবং খাওয়াটাও সুস্বাদু থাকে, ভালোই। ওরা খুব সুন্দরভাবে এবং নিরাপদভাবে তারা নিয়ে আসছে। বাইরেও যেতে হয় না, খুব শর্ট টাইমের মধ্যেই ইফতারটা চলে আসে বাসায়, এই জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় না আমাদের। অন্যদিকের চিত্র লকডাউন ভঙ্গ করে কারওয়ান বাজার সহ নগরের অলিগলির অস্থায়ী দোকান থেকেও ইফতার কিনছেন অনেকেই। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। খেয়াল ছিল না, জাস্ট আবার পড়ে নিচ্ছে। এটা অবশ্যই আপনি লিগ্যাল এবং রাইট, মাস্ক ছাড়া থাকা উচিত না, আমি আপনাকে সমর্থন করি। দেন আমি নামাজে ছিলাম, আমি উজুতে ছিলাম, এবার ইফতার এটা নিচ্ছি, যার কারণে মাস্কটা আমার খেয়াল ছিল না। বেসারবিনে ভাই মাস্কটা পড়তে পারতেছি না এই কারণে। আচ্ছা ভাই মাস্ক আছে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইফতার সামগ্রীর দোকানগুলোতে প্রশাসনকে আরও কঠোরভাবে মনিটরিংয়ের দাবি নগরবাসীর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পয়লা মে থেকে ভারতে 18 বছরের বেশি বয়সী সবাইকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনা হবে। করোনা পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভ্যাকসিনের সহজলভ্যতা এবং শারীরিকভাবে অসুস্থদের অগ্রাধিকারের বিষয়টি মাথায় রেখে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। সবশেষ 24 ঘণ্টায় ভারতের রেকর্ড 1757 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হয়েছে 2.5 লাখের বেশি মানুষ। টানা ষষ্ঠ দিনের মতো দেশটিতে মৃত্যুর রেকর্ডের পাশাপাশি আক্রান্তের সংখ্যাও ছাড়াচ্ছে কমপক্ষে 2 লাখ করে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। সোমবার বিকেলে তাকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত শনিবার ভিডিও কনফারেন্সে কংগ্রেসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন মনমোহন সিং। ওই বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অংশ নেন। সোমবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু পরামর্শ দিয়ে চিঠি লেখেন ডক্টর মনমোহন সিং। এবারে জানাবো ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:26, রাজশাহীতে 6:33, চট্টগ্রামে 6:17, সিলেটে 6:21, খুলনায় 6:25, বরিশালে 6:24, রংপুরে 6:33 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:27। পার্টেক্স খেলার খবর। মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসকে 45 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টসে জিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট করে 9 উইকেটে 188 রান তোলে চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ 33 রান করেন ফ্যাফ ডু প্লেসিস। অম্বাতি রাইডু 27, মঈন আলী 26 এবং অধিনায়ক ধোনি করেন 18 রান। রাজস্থানের বোলারদের মধ্যে চেতন সাকারিয়া 3টি এবং মুস্তাফিজ 1টি উইকেট তুলে নেন। আর 189 রানে জয়ের লক্ষ্যে নেমে 9 উইকেটে 143 রানে থামে রাজস্থান রয়্যালস। দলের পক্ষে সর্বোচ্চ 49 রান করেন জস বাটলার। বল হাতে ম্যাচ সেরা মঈন আলীর 7 রানে 3 উইকেট নিয়ে রাজস্থানের ধস নামান।
ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে লিভারপুল। অবশ্য প্রথম লেগে 4-3 গোলে জিতেছিল ইয়র্গেন ক্লপের দল। লিডসের মাঠে আক্রমণাত্মক খেলায় উপহার দেয় লিভারপুল, তবে গোল পেতে অপেক্ষায় থাকতে হয় 31 মিনিট পর্যন্ত। এ সময় দলকে এগিয়ে দেন সেনেগালিজ ফরওয়ার্ড সাদিও মানে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয় অলরেডরা। উল্টো খেলা 87 মিনিটে লিডসের ইয়ারান্তে ম্যাচ 1-1 গোলে সমতা ফেরান। এই ড্রয়ে 32 ম্যাচে 53 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল, আর সমান ম্যাচে 46 পয়েন্ট নিয়ে দশম স্থানে লিডস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। করোনার মহাদুর্যোগ থেকে দেশকে দ্রুত মুক্ত করতে সবাইকে আবারও স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতাদের বৈঠক। মোদির বিরোধিতা করে হেফাজতের কোনো কর্মসূচি ছিল না, ভিডিও বার্তায় বাবুনগরী। করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, 2 দিন পার হলেই হবেন শঙ্কামুক্ত, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং করোনাকালেও ছাড় মিলছে না, ব্যাংক ঋণের টাকা পরিশোধে ব্যর্থ স্বল্প আয়ের মানুষদের যেতে হচ্ছে জেলে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।